10 দিনে করোনা সংক্রমণ বেড়েছে 5 ভাগ। নতুন রোগী শনাক্ত 2419 জন, আরও 28 জনের মৃত্যু। মাস্ক পরা নিশ্চিতে আরও কঠোর হচ্ছে সরকার। 500 টাকা থেকে বেড়ে 5000 টাকা হচ্ছে জরিমানা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার কাজী আনিসের 100 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। স্ত্রীর বিরুদ্ধেও মামলা। সর্বস্তরে শ্রদ্ধা ভালোবাসায় কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের বিদায়। সবুজবাগে শেষকৃত্য সম্পন্ন। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2419 জন, যা গত 81 দিনের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 10 দিনের মধ্যে সংক্রমণ বেড়েছে 5 ভাগ। এদিকে করোনায় 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আসছে শীতকাল, একটু একটু করে কমছে তাপমাত্রা। এখনই ভয়ঙ্কর গতিতে হানা দিচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যুও। ঢাকা শিশু হাসপাতালে অক্টোবরের তুলনায় নভেম্বরে কোভিড রোগী বেড়েছে 4 গুণ। অক্টোবরের তৃতীয় সপ্তাহে সেখানে 6 জন ভর্তি থাকলেও নভেম্বরের একই সময়ে তা 33। গত মাসে করোনা ইউনিটে সিট খালি থাকলেও এখন ফেরত যাচ্ছেন রোগীরা। আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে উপসর্গবিহীন। তো উপসর্গ থাকলে আমরা বাইসের বাচ্চাগুলোকে আইসোলেটেড রাখতে পারি অথবা সাসপেক্টেড যে ওয়ার্ড সেখানে রাখতে পারি। উপসর্গবিহীন রোগীগুলোকে আমরা স্বাভাবিকভাবে রেখে দিই এবং আমরা দেখছি যে পাশাপাশি বেডগুলোতে এই সংক্রমণের হারটা বেশি। তো গত 24 ঘন্টায় 16,059 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2419 জনের। শনাক্তের হার 15.06 ভাগ। 10 দিন আগেও এই হার ছিল 10.78, অর্থাৎ 10 দিনেই সংক্রমণ বেড়েছে 5 ভাগ। গত এক সপ্তাহ ধরেই করোনা সংক্রমণ গড়ে 2000-এর বেশি। যে এটা বাড়ছে সেটা সত্যি, কিন্তু এটা যে যেভাবে যেটার জন্য আমরা চিন্তা করছিলাম যে বাড়বে, সেটার জন্য আমরা চিন্তা করছিলাম যে শীতের সময় বাড়বে। তার কারণ হলো যদিও আমাদের দেশের শীত বিদেশের মতো শীত নয়, তারপর একটু হিউমিডিটিটা কমে এবং যখনই হিউমিডিটিটা কমে তখনই কিন্তু একটু হলেও ভাইরাসগুলো একটু বেশি বিস্তার ঘটে। দেশে করোনায় প্রথম মৃত্যু 18 মার্চ। এই সংখ্যা এখন 6416। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 28 জন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে। সব দিকেই আমরা মোটামুটি ভালো আছি, আমরা ভালো রাখতে চাই। সেটা সকলে মিলে কাজ করলে এটা সম্ভব হবে। করোনা বেড়ে গেলে পরে এটা কিন্তু সম্ভব হবে না। আমরা একটু বেখেয়ালি হয়ে গেছি, আমাদের চলাফেরাটা একটু বেখেয়ালি হয়ে গেছে। আমরা মাস্ক সেভাবে পরছি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি না। দেশে এখন পর্যন্ত 4.5 লাখ মানুষের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের 1,32,000ই ঢাকায়। জেলা হিসেবে সবচেয়ে বেশি 8,367 রোগী কুমিল্লায়, আর কম শেরপুরে 512 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে জরিমানায়ও কাজ না হলে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এদিকে বৈদেশিক সহায়তার মধ্যে অনুদানের পরিমাণ 84% থেকে কমে মাত্র 3% নেমে আসায় স্বস্তি প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রীরা যোগ দেন বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, মাস্ক পরা বাধ্যতামূলক করতে সরকার আরও কঠোর হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। জরিমানার পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ফাইন করতেছে অল ওভার, কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের হয় তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈদেশিক সহায়তা সংক্রান্ত প্রতিবেদনে মন্ত্রিসভাকে জানানো হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ায় বৈদেশিক সহায়তার মধ্যে অনুদানের পরিমাণ ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বৈদেশিক সহায়তার মধ্যে অনুদান ছিল 84 থেকে 86%। এখন সেই অনুদানের পরিমাণ কমে নেমেছে 3%। বৈদেশিক ঋণ যখন আপনার জিডিপির 40% বা তার উপরে হয়ে যায় তখন রিস্ক থাকে। কিন্তু আমাদের 2020-এ আমাদের জিডিপির তুলনায় বৈদেশিক ঋণ হলো 15.47% এই বছর। আর বৈদেশিক ঋণ পরিশোধ আমরা করছি আপনার 5.5% জিডিপি। তো এটা যখন 20% পর্যন্ত আপনার সেফটি রেঞ্জ থাকে, কিন্তু আমরা অনেক নিচে আছি। এদিকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ও দুস্থ অসুস্থ শিল্পীদের আর্থিক সহায়তায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের সিরাম ইনস্টিটিউট নিজ দেশে যে দামে করোনার টিকা দেবে, বাংলাদেশও একই দামে পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলেই আগামী বছরের শুরুতে দেশে টিকা বিতরণ শুরু হতে পারে বলে জানান তিনি। সোমবার করোনায় বেসরকারি খাত বিষয়ক এক অনলাইন বৈঠকে এসব কথা বলেন সালমান এফ রহমান। সিএসএমই খাতে করোনায় ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে বলে বৈঠকে জানান বক্তারা। ভ্যাকসিন তৈরির পর প্রথম দফায় বাংলাদেশকে 3 কোটি ডোজ সরবরাহ করবে ভারতের সিরাম ইনস্টিটিউট। প্রতি মাসে 50 লাখ ডোজ করে দিতে পারবে বলে জানিয়েছে তারা। এই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ লক্ষ্যে নভেম্বরের প্রথম দিকে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। চীনের করোনা ভ্যাকসিনের দাম ধরা হয়েছে $60। যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার দাম পড়বে প্রায় $40। এদিকে অক্সফোর্ডের করোনার টিকার ভারতের সিরাম ইনস্টিটিউট দিবে $5। ভারতকে যদি আরও কম দামে সরবরাহ করা হয় তাহলে সেই একই দামে বাংলাদেশও পাবে টিকা। করোনায় বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে এক অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদকদের সাথে যোগাযোগ চলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই তার সংগ্রহ বিতরণ শুরু হবে। এগ্রিমেন্ট আছে যে যদি সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ান গভর্নমেন্টটাকে কম দামে দেয়, যেই দামে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিবে ঠিক সেই দামে আমাদেরকেও দিতে হবে। যদিও আমরা এখন এই রেটে বুক করেছি, যদি দেখা গেল তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের সাথে কম দামে কিনতেছে তাহলে সে দামে বাংলাদেশ গভর্নমেন্টকেও দিবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, প্রণোদনার অর্থ বড় প্রতিষ্ঠানগুলো পেলেও ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা এখনও তেমন সুবিধা পাচ্ছেন না। রাজস্ব আদায় বাড়াতে কর জমা প্রক্রিয়া সহজ, স্বচ্ছ এবং আধুনিক করার তাগিদও দেন তারা। মুক্ত বাণিজ্য সুবিধা নিতে চীন, জাপান, অস্ট্রেলিয়া সহ 15 দেশের RCEP জোটে বাংলাদেশেও যুক্ত হওয়া প্রয়োজন বলেন ব্যবসায়ী নেতারা। এটা জয়েন না করার ক্ষেত্রে যেটা হবে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেটা আছে বাংলাদেশে, এটা এখানে বিনিয়োগ আসবে না। কারণ এখন বাংলাদেশে যদি একটা জাপান থেকে একটা কোম্পানি ইনভেস্ট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অথবা চায়না থেকে ইনভেস্টমেন্ট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, ওনারা কিন্তু রিজিওনাল ব্লকের যে অ্যাডভান্টেজ গুলো ছিল ওটা কিন্তু পাবে না। বিভিন্ন যে জায়গায় ট্যাক্সের ইনকাম ট্যাক্স হোক, ভিএটি হোক, সেই সব জায়গায় লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হচ্ছে অফিসারদের, তাদের জনে। তারা কিন্তু এমন ভাবে মানে ট্যাক্স আদায় করতে যাচ্ছেন অনেক সময় অযৌক্তিক, এবং অনেক ট্যাক্স পেয়াররা কিন্তু সংক্ষুব্ধ হচ্ছেন। দেশীয় শিল্পের সুরক্ষা প্রয়োজন, তাই এখনই RCEP জোটে বাংলাদেশ যুক্ত হলে তার সুফল পাওয়া যাবে না। তাই ব্যবসায়ীদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সালমান এফ রহমান। আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটাকে আমাদেরকে প্রোটেকশন এর একটা ব্যাপার ছিল, কিন্তু এখন যেহেতু আমাদের হোল গ্লোবালাইজেশন যাচ্ছে, অনুরোধ করতেছি, আমি বলতেছি কি আপনাদেরকে এখন আপনাদের এফিশিয়েন্সি লেভেলটা বাড়াইতে হবে, সো দ্যাট আপনি প্রতিযোগিতা করে টিকতে পারবেন। করোনার প্রণোদনার অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং বিতরণের গতি বাড়াতে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানানো হয় অনুষ্ঠানে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অক্সফোর্ডের ভ্যাকসিন 70% কার্যকর বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 20,000 মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে এই দাবি করে কর্তৃপক্ষ। তবে সঠিক প্রয়োগ নিশ্চিত করলে 90% পর্যন্ত সুফল পাওয়া সম্ভব বলে দাবি তাদের। এর আগে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না তাদের টিকা 95% কার্যকর বলে দাবি করেছে। তবে ফাইজার ও মডার্নার চেয়ে কম দামে পাওয়া যাবে অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিন। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে ভারতের প্রাইভেট প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের সাথে সম্প্রতি চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশে আসা পর্যন্ত ডোজ প্রতি খরচ হবে $5। অক্সফোর্ডের ভ্যাকসিনের 100 মিলিয়ন ডোজ কেনার প্রস্তুতি নিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। 5 কোটি মানুষকে দেয়া হবে এই ভ্যাকসিন। বয়স্কদের জন্য করোনার অক্সফোর্ড ভ্যাকসিন খুবই কার্যকরী বলে প্রমাণ মিলেছে। আগামী 11 ডিসেম্বর প্রথম করোনা ভ্যাকসিন পাবেন মার্কিন নাগরিকরা। রোববার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস ভ্যাকসিন কর্মসূচির প্রধান মানসেফ স্লাউই। এদিকে যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে যুক্তরাজ্য। এজন্য আগামী 1 ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসকে প্রস্তুত থাকতে বলেছে ব্রিটিশ সরকার। ডিসেম্বরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত প্রয়োগ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। আর স্পেনে শুরু হচ্ছে জানুয়ারিতে। এছাড়াও বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে টিকার সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান। এদিকে চূড়ান্ত অনুমোদনের 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। 11 ডিসেম্বর থেকেই প্রথম ভ্যাকসিন সরবরাহ হতে পারে দেশটিতে। এ বিষয়ে 10 ডিসেম্বর বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএর ভ্যাকসিন উপদেষ্টা কমিটি। আবার যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে যুক্তরাজ্য। এজন্য আগামী 1 ডিসেম্বরের মধ্যেই ন্যাশনাল হেলথ সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এরই মধ্যে দেশটি 4 কোটি ডোজ টিকার অর্ডার দিয়েছে। তবে প্রাথমিকভাবে পাওয়া যাবে 1 কোটি ডোজ টিকা, যা দেশটির 50 লাখ মানুষের সুরক্ষার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রথম দেশ হিসেবে সম্পূর্ণ টিকাদান কর্মসূচির পরিকল্পনা নিয়েছে স্পেন ও জার্মানি। জানুয়ারিতে টিকা কার্যক্রম শুরুর জন্য 13,000 টিকাদান কেন্দ্র প্রস্তুত করেছে স্পেন। এখন পর্যন্ত যে টিকার অর্ডার দেওয়া হয়েছে তা প্রয়োজনের চেয়ে বেশি বলে জানিয়েছে স্পেন সরকার। জার্মানিও আগামী মাসে করোনা ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করতে পারে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এরই মধ্যে 30 কোটি ডোজের বেশি টিকা সরবরাহ নিশ্চিত করেছে জার্মান সরকার। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে নৌ ও আকাশপথে প্রায় 2 বিলিয়ন করোনা ভ্যাকসিন পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে ইউনিসেফ। সোমবার G20 সামিটে বিশ্ব নেতারা ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পর এই তথ্য দেয় সংস্থাটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত যুবলীগের বহিষ্কৃত নেতা কাজী আনিসের প্রায় 100 কোটি টাকার অর্থ সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালতের নির্দেশে সম্প্রতি তার সম্পদ জব্দ করা হয়। অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্ত ক্যাসিনো কাণ্ডের আরেক হোতা যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত বছর দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসে যুবলীগ নেতার পরিচয়ের আড়ালে ক্যাসিনো গডফাদারদের নাম, যাদের মধ্যে কাজী আনিস ও খালেদ মাহমুদ ভূঁইয়া অন্যতম। সম্প্রতি কাজী আনিসের প্রায় 100 কোটি টাকার অর্থ সম্পদ জব্দ করেছে দুদক। এর মধ্যে আছে রাজধানীর কলাবাগানে 5 তলা বাড়ি, ধানমন্ডি ও ওয়ারিতে 2টি ফ্ল্যাট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে 3টি দোকান ও 1300 স্কোয়ার ফিটের স্পেস, গুলশানে 2টি দোকান। এছাড়া কেরানীগঞ্জে 40 কাঠা জমি, গোপালগঞ্জের মুকসুদপুরে, বোয়ালিয়ায় বিলাসবহুল বাড়ি, 1টি পেট্রোল পাম্প ও 15 বিঘা জমি। বিভিন্ন ব্যাংকে কাজী আনিসের 50 কোটি টাকার লেনদেনের তথ্যও পেয়েছে দুদক। সবগুলাই তদন্তাধীন আছে এবং আস্তে আস্তে এগিয়ে আসতে আমরা আশা করি খুব শীঘ্রই সেগুলো তদন্ত প্রক্রিয়া শেষ হবে।
এছাড়া ৮ কোটি ৭৫ লাখ টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বহিষ্কৃত আরেক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আজ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন আজকে। ক্যাসিনো কাণ্ডের সব মামলায় অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোল্ডেন মনিরের 25টি ব্যাংক হিসাব পাওয়া গেছে, যাতে এখনও 412 কোটি টাকা রয়েছে। এসব টাকার উৎস খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া তাকে যারা মদত দিয়েছেন তাদের বিষয়েও অনুসন্ধানে নেমেছে পুলিশ। সংস্থাটির দাবি, প্রথম দিনের রিমান্ডে মনিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। র্যাবের 3 মামলায় 11 দিনের রিমান্ডে আছেন গোল্ডেন মনির। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে জমি দখলের বিষয়টি অনেকটাই স্বীকার করেছেন পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মদতদাতা ও সিন্ডিকেটের বিষয়েও তথ্য দিয়েছে মনির। এ নিয়ে আরও খোঁজ শুরু হয়েছে। এছাড়া রাজনৈতিক কোনো নেতাকে মনির টাকা পাঠাতেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তার পৃষ্ঠপোষক কারা মূলত একটি সিন্ডিকেট তৈরির মাধ্যমে তাকে এত সুযোগ সুবিধা দিল, এবং তার রাজনৈতিক সহযোগী কারা বা তার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে সে কাউকে এইভাবে অর্থ পাঠাতো কিনা, এই প্রতিটা বিষয়ে আমরা অবশ্যই আমাদের তদন্তে আমরা নিয়ে আসব। এদিকে মনিরের 25টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে র্যাব। সেখানে 518 কোটি 20 লাখ টাকা লেনদেন করেছেন তিনি। এখনও 412 কোটি 2 লাখ টাকা ব্যাংকে জমা আছে। সংশ্লিষ্ট সংস্থার কাছে এসব তথ্য সরবরাহ করবে র্যাব। সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ে যেটা কি বলা হয়ে থাকে ব্যাংক লোন, এবং সব মিলিয়ে আমরা দেখেছি তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক হাজার 1050 কোটি টাকার উপর। 2018-19 অর্থবছরে গোল্ডেন মনির যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন তাতে অসন্তুষ্ট রাজস্ব বিভাগও। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় খালাস পেয়েছেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এ রায়কে যুগান্তকারী উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এতে প্রমাণ হলো দেশে এখনও ন্যায় বিচার রয়েছে। বিচার বিভাগের উপর আস্থা রাখা যায় বলে মনে করেন তিনি। 2008 সালের 1 সেপ্টেম্বর ইশরাক হোসেনের নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। পরে নোটিশটি জারি করতে তার বাসভবনে যান কনস্টেবল তালেব, কিন্তু ইশরাক সেখানে না থাকায় নোটিশটি বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু দুদকের দেওয়া 7 কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেন সম্পদের হিসাব নির্ধারিত ফর্মে দাখিল করেননি। ওই ঘটনায় 2010 সালে রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় 8 সাক্ষীর মধ্যে 6 জনের জবানবন্দি নেয় আদালত। গত 11 নভেম্বর রায় ঘোষণার জন্য 23 নভেম্বর দিন ধার্য করে আদালত। আজকে যে রায়টি দেওয়া হয়েছে এটি অবশ্যই একটি যুগান্তকারী রায়। যে জায়গায় বিচার বিভাগকে নিয়ে যাওয়া হয়েছিল এই দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যমে, আমরা আশাবাদী যে এইটি একটি পদক্ষেপ, যে এই রায়ের মাধ্যমে আমরা আগামীতে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করে একটি ন্যায় বিচারের জায়গা, যেখানে মানুষের শেষ আস্থাস্থল হিসেবে পরিচিত, সেই জায়গায় আবার নিয়ে যেতে পারবো জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের। এর মধ্যে 40 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর 10 নম্বর করে থাকবে মোট 20 নম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধা ও অসুবিধা বিবেচনায় এবং জনসমাগম কমাতে এবারের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ভর্তির আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার সময় এখনও নির্ধারিত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা পরবর্তীতে অবহিত করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিরতির পর স্বাগত আরেকবার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে কাল যুক্ত হচ্ছে নতুন -8-400 উড়োজাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম দিয়েছেন ধ্রুবতারা।
এতে আছে ভাইরাস ধ্বংসকারী হেপা ফিল্টার প্রযুক্তি, যা যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহায়তা করবে। অভ্যন্তরীণ এবং ভারত ব্যাংককের মতো স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে চলবে ধ্রুবতারা। কানাডার এয়ারক্রাফট নির্মাণ প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি -8-400 উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। মঙ্গলবার দুপুর 3টায় এটি পৌঁছবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা 3টি উড়োজাহাজের প্রথমটি ধ্রুবতারা, বাকি দুটি আসবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। এটি বাংলাদেশের প্রথম বিমান যাতে ব্যবহার হয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র 4 মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংস করে উড়োজাহাজের ভেতরের বাতাস সম্পূর্ণ বিশুদ্ধ করতে সক্ষম। এই হেপা ফিল্টারিংয়ের কারণে 4 মিনিটের মধ্যে আপনার ভেতরের বাতাসটাকে বিশুদ্ধ করে ফেলে। এই জন্য কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো সমস্যা এখানে হয় না। যাত্রীরা এটাতে খুবই কমফোর্টেবল এবং আজকাল এই যে কোভিডকালীন সময়ে এটি অনেক নিরাপদ আমরা মনে করছি। নতুন উড়োজাহাজটিতে আসন সংখ্যা 74টি, চলবে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে। এই ছোট এয়ারক্রাফটগুলো দেখা যাচ্ছে 2-3 ঘন্টার বেশি উঠতে পারে না। অভ্যন্তরে তো অবশ্যই চালাবো, এর বাইরেও আমাদের যে স্বল্প দূরত্বের যে আন্তর্জাতিক রুটগুলো আছে সেখানেও আমরা চালাবো, যেমন কলকাতা, দিল্লি, চেন্নাই, এমনকি এই পরিকল্পনায় আছে যে আমরা ব্যাংককেও আমরা চালাতে পারি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে বিমানে যাত্রী সংখ্যা কমেছে, তাই লোকসান ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে ছোট আকারের এই উড়োজাহাজগুলো। করোনার সময় সারা বিশ্বে যে এভিয়েশনের ধস নেমেছে, এই ধসের সময় এই ছোট ছোট এয়ারক্রাফটগুলো অনেক কার্যকর ভূমিকা রাখতে পারবে, বিশেষ করে ডোমেস্টিকে এবং রিজিওনাল রুটগুলোতে। সো আমি মনে করি যে -8-এর যে সংযুক্ত হওয়াটা এটা একটা ভালো লক্ষণ। নতুন -8টি যুক্ত হলে বিমান বাংলাদেশের মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে 19। এর মধ্যে 14টি নিজস্ব এবং 5টি ভাড়ায় আনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বুড়িগঙ্গার তীরে সোয়ারীঘাট এলাকায় আরও 150টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। সোমবার বেলা 11টা থেকে দ্বিতীয় দিনের এই অভিযান শুরু হয়। উদ্ধার হয় প্রায় 1.5 একর জমি। নদী তীর পুনর্দখল রোধে উদ্ধারকৃত এলাকায় বেড়া দেওয়ার পাশাপাশি বনায়ন করা হবে জানিয়েছে BIWTA। বাবুবাজার ব্রিজ থেকে সোয়ারীঘাট পর্যন্ত অবৈধভাবে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে উঠেছে নানা ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে আছে ভাঙাড়ি মালামালের দোকান, ট্রান্সপোর্টের অফিস থেকে শুরু করে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত। গেল বছরে এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছিল BIWTA। তবে নজরদারির অভাবে ফের গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। দখল হওয়া নদীর জমি উদ্ধারে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে BIWTA। স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়াতেই দখল হয়েছে বুড়িগঙ্গার তীর। তবে দখলদার কারা, এমন প্রশ্নের উত্তর দিতে বিব্রত তারা। তা আমরা বলতে পারি না, আমরা তো ভাড়া থাকি স্যার, আমরা তো ভাড়া থাকি। আমরা তো আর এটা জানি না যে দখলি না মালিকানা, এটা তো আমরা জানি না। এইখানকার আসলে কারা দখল করছে এটা সঠিক বলা মুশকিল, কিন্তু ওই জায়গার যাদের পজিশনে আছে তারা ওই সামনের দিকে আস্তে আস্তে ইয়ে করছে আর কি। বিভিন্ন মাল আসা উঠাবনা করে, এই জায়গায় যানজট হয়। এই জন্য রাস্তা বড় হইলে কি মানুষে যাইতে পারবো, রিক্সা গাড়ি যাইতে পারবো, লোড আনলোড করতেও পারবো। সোমবারের অভিযানে 15টি পাকা দোতলা স্থাপনা, 20টি পাকা একতলা ঘর ও 85টি টিনের ঘর অপসারণ হয়। কোনো দখলদারকে ছাড় দেওয়া হবে না জানিয়েছে BIWTA। উদ্ধারকৃত জমি ফের দখল হওয়া রোধে বেড়া দেওয়ার পাশাপাশি নেওয়া হয়েছে বনায়নের পরিকল্পনা। এলাকায় আমাদের যেসব সীমানা পিলার পূর্বে রয়েছে এগুলো সব ডিসপুটেড সীমানা পিলার। এখানে আমাদের যৌথ জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ জরিপ হয়েছে। সেই যৌথ জরিপের অনুযায়ী আমরা আজকে চেষ্টা করছি অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য। মূলত আমরা অ্যালাইনমেন্ট দিয়ে জিপিএসটা মিলিয়ে নিচ্ছি এবং এছাড়া যে পুরাতন যে সীমানা পিলার রয়েছে তার মধ্যে যে সকল অবৈধ স্থাপনা তারা নতুনভাবে গড়েছে সেগুলো আমরা আস্তে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঢাকার চারপাশের নদীগুলোকে অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে প্রতি সপ্তাহে 2 দিন করে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে BIWTA। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 50,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে facebook.com.bdর বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবী।
মামলার বিষয়টি নিশ্চিত করেছে বিটিসিএল সূত্র। জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী আগামী 1 ডিসেম্বর মামলা শুনানির দিন ঠিক করেছেন। A1 সফটওয়্যার লিমিটেড এবং এসকে শামসুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানায় 2010 সালে facebook.com.bd নামে একটি ডোমেইন বিটিসিএল থেকে বরাদ্দ নেন এসকে শামসুল ইসলাম। সম্প্রতি ডোমেইনটি 60 লাখ মার্কিন ডলারে বিক্রির বিজ্ঞাপন দিলে তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। ডোমেইনটি বন্ধ করার জন্য তারা আইনি নোটিশ পাঠালেও তা বন্ধ না করায় মামলা দায়ের করা হয়েছে। ডোমেইনটি যাতে বিবাদীরা কারো কাছে হস্তান্তর করতে না পারে সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে আমাদের এখানে আমরা রিটার্ন আমি কোনো ডকুমেন্ট এখনো পাইনি এবং আমার পিরিয়ডেও ফেসবুকের কেউ আমার সাথে এই বিষয়ে কেউ কথাও বলেনি। সো আমরা ওয়েট করতেছি যে মাননীয় আদালতের যে নির্দেশনা আসবে তার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রমটা গ্রহণ করব। যেহেতু এখন আদালতে এটা মামলা হয়ে গেছে, বিচারাধীন ব্যাপার, কাজে এই ব্যাপারে আমরা এখন কোনো পদক্ষেপ গ্রহণ করছি না। শেষ হলো বাংলাদেশ ফুটবলের একটি রঙিন অধ্যায়। নানাবিধ রোগে ভোগার পর শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হার মেনে রোববার মারা যান কিংবদন্তি ফুটবলার বাদল রায়। তার ক্লাব মোহামেডান ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল সংশ্লিষ্টদের পাশাপাশি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর সবুজবাগে হয় শেষকৃত্য। যে ক্লাব তাকে নায়ক থেকে মহানায়ক বানিয়েছে সেই মোহামেডানে শেষবারের মতো এলেন বাদল রায়। পুরো ক্যারিয়ারে এক ক্লাবে খেলার বিরল রেকর্ড যার, তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ক্লাব সংশ্লিষ্ট সবাই। ফুটবল সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষেরও ঢল ছিল সেখানে। উনি চেয়েছিলেন বাংলাদেশের রেটিংকে, ফুটবলের রেটিংটাকে হাই করতে। উনি চেয়েছিলেন তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে এখানে খেলোয়াড় বের করে নিয়ে আসতে। টিম স্পিরিট, টিম স্পিরিট হিসেবে সবসময় প্লেয়ারদেরকে উৎসাহ দিয়ে আসছে। অভিমান থাকায় ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে নিজের মরদেহ নিতে মানা করেছিলেন বাদল রায়, যে কারণে বাফুফের পাশ ঘেঁষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই মাঠ তাকে অনেক দিয়েছে। ফুটবলের চরণভূমিও শেষ শ্রদ্ধা জানালো কিংবদন্তিকে। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাদল রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বাফুফে কর্মকর্তারা উপস্থিত থেকে সাবেক সহসভাপতিকে বিদায় জানালেও সভাপতি কাজী সালাউদ্দিনের দেখা মেলেনি। সম্পর্কের তিক্ততাই দূরে রেখেছে দুজনকে। এখানে শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণের মেয়রও। ফুটবলের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের ধারক ছিলেন, বাহক ছিলেন। তার সেই স্বপ্নকে বাস্তবায়ন লক্ষ্যে আমরা যেন সকলে সম্মিলিতভাবে কাজ করি। আমি আশাবাদী যে ফুটবল আবার তার ঐতিহ্যের গর্বের জায়গায় ফিরে আসলে বাদল রায়ের আত্মা শান্তি পাবে। তিনি ফুটবলের যেমন অতীতের একটা পার্ট ছিলেন, কিন্তু ফুটবলের সবসময় ভবিষ্যতে তিনি স্বপ্ন দেখতেন। আমি তার ফুটবলের অবদান সংগঠক হিসাবে, খেলোয়াড় হিসাবে এটা কোনোদিন এটা বলে শেষ করা যাবে না। তিনি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে একজন চমৎকার বন্ধু, একজন ভাই ছিলেন, একজন চমৎকার তিনি সংগঠক ছিলেন এবং আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। ৬২ বছর বয়সে বাদল রায় হার মানলেন। অনেক রোগে ভুগেছেন, সবশেষ ক্যান্সারই শেষ করেছে সব। পরিবারের সদস্যরা এই মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না। আমি বুঝি না সে যে এত তাড়াতাড়ি চলে যাবে। ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলেছিল 6 মাস থাকবে, কিন্তু 6 মাস কোথায় থাকে সেটা আমাকে 1 মাসও সময় দিল না। যে সম্মান দিয়ে বাবাকে বিদায় দিচ্ছি, বাবা এগুলো সব নিজে অর্জন করেছে। এখানে যারা এসেছেন সবাই বাবাকে ভালোবেসে এসেছেন। আমি জানি বাবা যেখান থেকে দেখছেন, যদি দেখে থাকেন, বাবা শান্তি পাচ্ছে। শেষকৃত্যের জন্য এরপর মরদেহবাহী গাড়ি ছোটে সবুজবাগের উদ্দেশ্যে। সেখানেই কেটেছে তার রাজনৈতিক জীবন। প্রিয় নেতাকে শেষবারের দেখার অপেক্ষায় ভিড় করেন ভক্ত অনুরাগীরা। শেষ হয় বাংলাদেশ ফুটবলের একটি উজ্জ্বল অধ্যায়। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।